আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মনা ফ্রম মাই চ্যানেল বিটিএস স্টোরি। আজ অনেকদিন পর চলে আসলাম পেডের সাথে নতুন পর্ব নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটা শুরু করি। জিওন মেনশনে জিমিনের আগেও অনেকবার এসেছে, তাই ভিতরের পরিবেশটা তার কাছে অচেনা নয়। জংকুকের বাসার সব কাজের মেয়েরাই জিমিনকে ভালো করে চেনে, কারণ জংকুক সবসময় তাকে নিজের বোনের মতো আদর করে, নিজের পরিবারের একজন মনে করে। তবে জেনির ব্যাপারটা আলাদা। জেনি জংকুকের ব্যক্তিগত সহকারী। সে জিমিনকে খুব একটা পছন্দ করে না। মূলত জংকুকের সাথে যাদের ভালো সম্পর্ক তাদের কাউকেই জেনি পছন্দ করে না। তাছাড়া তার মনে হয় এই বাইরের মেয়েটি সুগা এবং জংকুক উভয়ের মনোযোগ কেড়ে নিচ্ছে, তাই সে জিমিনকে একদমই পছন্দ করে না। কিন্তু জংকুক জিমিনকে ছোট বোনের মতো আদর করে। এই কারণে জেনি যতই বিরক্তি লাগুক সে কিছু বলার সাহস পায় না। জিমিন ভিতরে ঢুকে সারা দ্রুত ছুটে এলো। আরে জিমিন ম্যাম, আপনি এখন? আসুন আসুন, ভিতরে আসুন। কেমন আছেন ম্যাম? আমি ভালো আছি সারা, তুমি কেমন আছো? আমিও ভালো আছি ম্যাম। আপনি কি খাবেন, কফি নাকি জুস? ওহো, আপনি তো ডার্ক চকলেট খেতে পছন্দ করেন, আমি এক্ষুনি নিয়ে আসছি। জংকুক স্যার আগে থেকেই আপনার জন্য এনে রেখেছিলেন। না 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 সারা, আমার কিছু লাগবে না, আমার হাতে সময় নেই, আমি বেশিক্ষণ থাকতে পারবো না। তুমি শুধু বলো জংকুক মানে জংকুক ভাই এখন কি বাসায় আছে? যদি থাকে তাহলে একটু ডেকে দাও প্লিজ, আমার ভাইয়ের সাথে খুব জরুরি কথা আছে। জিমিনের কথা শুনে করিডোরের এক পাশ থেকে গম্ভীর মুখে বেরিয়ে এলো জেনি। তোমার জরুরি কথা থাকতেই পারে, কিন্তু জংকুক স্যার এখন কারোর সাথে কথা বলবেন না, উনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছে। সারা জেনের দিকে ঘুরে সামান্য বিরক্তি নিয়ে বলল, তুমি সবসময় এত বেশি কথা বলো কেন? ম্যাম আমাকে বলেছেন আমাকে দেখতে দাও, তুমি তোমার কাজে যাও। সারা একদম বাড়াবাড়ি করবে না। তোমাকে কে বলেছে সব ব্যাপারে আগ বাড়িয়ে নাক গলাতে? সারা থামো, ভাইয়া যদি ব্যস্ত থাকে তাহলে আমি বরং পরে আসবো, তুমি চিন্তা করো না, আমি এখন যাই। ম্যাম আপনি বসুন তো, আমি স্যারকে ডেকে দিচ্ছি। আমি জানি আপনি এসেছেন জানলে স্যার আপনাকে কখনোই ফিরিয়ে দেবেন না, বরং তিনি খুশি হবেন। কথাটা বলে সারা যেই জংকুকের ঘরের দিকে যেতে চাইলো, জেনি তার হাত ধরে আটকালো। সারা তুমি কি শুনোনি? জংকুক স্যার উপরে যেতে বারণ করেছেন, উনি স্পষ্ট বলেছেন কেউ যেন তাকে ডিস্টার্ব না করে। উনি এখন ব্যস্ত আছেন, আমাকে পরিষ্কারভাবে নির্দেশ দেওয়া আছে। নির্দেশ তো আমাকেও দেওয়া আছে জেনি, স্যার সবাইকে বলে রেখেছেন জিমিন ম্যাম এলে স্যারকে যেন জানানো হয়। আর তার কারণ কি জানো? উনি সুগা স্যারের মানে স্যারের ভাইয়ের কাছের মানুষ, আমার বা তোমার মতো কাজের লোক না, বুঝেছো? তুমি নিজের কাজ করো গিয়ে, আমাকে আমার কাজটা করতে দাও। সারা জেনির কথা না শুনে দ্রুত সিঁড়ি দিয়ে জংকুকের রুমের দিকে চলে গেল। জেনির আগে ফুসতে ফুসতে জিমিনের দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো, তারপর কটকট করে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়িয়ে রইল, যেন সে জিমিনের প্রতিটি পদক্ষেপ লক্ষ্য করছে। জিমিন সোফায় বসে অস্বস্তি নিয়ে অপেক্ষা করতে লাগলো। সে জানে এই বাড়িতে তাকে কেউ না কেউ সন্দেহ করছে। এদিকে জিমিন জংকুকের বাসায় এসেছে শুনে সুগার রাগে জংকুকের বাড়ির দিকে রওনা দিল। সারা দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠে জংকুকের বেডরুমের সামনে গেল। সে জানে জংকুক এই সময়টাতে তেয়ের সাথে থাকে, আর এই সময় কোনো বিরতি সে একদমই পছন্দ করে না। কিন্তু সারা ভয়ে ভয়ে দরজায় নক করলো। ভিতর থেকে জংকুকের চাপা আর বিরক্ত কণ্ঠস্বর ভেসে এলো। কে? আমি বলেছিলাম না যেন এখন কেউ ডিস্টার্ব না করে। স্যার আমি সারা, একটা জরুরি দরকার ছিল। ভিতরে এসো। সারা দরজা খুলে ভিতরে প্রবেশ করলো। জংকুক তখন তার বিশাল বেডরুমে তেয়ের পাশে বসেছিল। সারাকে দেখে জংকুক বেশ রেগে গেল। আমি কি বলেছিলাম সারা? আমি তেয়ের সাথে থাকলে যেন কেউ আমাকে বিরক্ত না করে, তোমার কি তা মনে নেই? সারা কিছুটা ভয় পেয়ে গেল। সে দ্রুত মাথা নামিয়ে বলল, সরি স্যার, আমার ভুল হয়ে গিয়েছে, আমি এখনই চলে যাচ্ছি। ওয়েট, এসেছে যখন কি বলতে এসেছিলে সেটা বলো দ্রুত। আসলে স্যার, সুগা স্যারের গার্লফ্রেন্ড মানে ম্যাম এসেছিল আপনার সাথে দেখা করতে, উনি জরুরি কিছু একটা বলতে চান। জেনি ম্যাম অবশ্য বলেছিলেন আপনি এখন দেখা করবেন না, তবু আমি জোর করে এসেছি। স্যার আমি কি ম্যামকে বলবো পরে আসতে? কথাটা কানে যেতেই জংকুক সোফায় বসা থেকে তড়াক করে উঠে দাঁড়ালো। তার চোখ থেকে এক মুহূর্তে বিরক্তি উধাও হয়ে গেল। ওয়েট ওয়েট, কি যাতা বলছো পরে আসবে মানে? ও এখন কোথায়? জংকুক দ্রুত তের দিকে তাকিয়ে তের কপালে আলতো করে চুমু খেয়ে বলল, বেবি আমি একটু নিচে যাচ্ছি, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি চলে আসবো, কেমন? জংকুক দ্রুত বেডরুমের দরজা পর্যন্ত এগিয়ে গেল। যেতে যেতে সে সারাকে বলল, জিমিন এত রাতে এখানে? কই সুগা তো আমাকে কিছু বলেনি। সুগাও এসেছে? জি না স্যার, ম্যাম একা এসেছেন। একা এসেছে?
জিমিন তো কখনো একা আসে না, কিছু কি হয়েছে? আর সুগাই বা কোথায়? ও কেন জিমিনকে একা আসতে দিল, তাও আবার রাতের বেলা? সুগা তো জিমিনকে এক মুহূর্তের জন্য ঘর থেকে বের হতে দেয় না। বলতে বলতে জঙ্কুক সারার সাথে যেতে লাগলো। এদিকে জঙ্কুক যখন সারার সাথে এসব বলছিল তখন পিছন থেকে তে চমকে উঠলো। সে জঙ্কুকের মুখে জিমিন নামটি শুনে অবাক হয়ে গেল। জিমিন? আমি কি ঠিক শুনলাম? জিমিন এসেছে? হ্যাঁ ঠিকই তো, সুগা স্যারের গার্লফ্রেন্ড মানে তো জিমিনই। কথাটা ভেবে তে দ্রুত জঙ্কুকের পেছন পেছন দরজা পর্যন্ত গেল। জঙ্কুক আপাতত জিমিন কেন এসেছে সেই চিন্তায় মগ্ন, তাই তের উপস্থিতি সে খেয়ালই করলো না। জঙ্কুক দ্রুত গতিতে সারাকে নিয়ে নিচে নামতে শুরু করলো। তে কিছুক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে ইতস্তত করলো, তারপর স্থির করলো যেভাবেই হোক সে জিমিনের সাথে দেখা করবে। তাই সেও নিচে যেতে লাগলো। সিঁড়ির কয়েক ধাপ নিচে যেতেই তে চোখে পড়লো সোফায় বসে থাকা জিমিনের দিকে। জিমিনকে দেখা মাত্র তে চোখ দুটো বড় হয়ে উঠলো। তার চোখে বিস্ময়, আনন্দ আর চাপা কষ্ট মিশে একাকার হলো। সে যেন মুহূর্তে সবকিছু ভুলে গেল। দৌড়ে জঙ্কুকের সামনে দিয়ে গিয়ে সোফায় বসে থাকা জিমিনকে শক্ত করে জড়িয়ে ধরলো। জিমিন এতদিন পর তেয়ুংকে দেখে হতবাক হয়ে গেল। সে থেকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ও মাই গড, তুই তুই এখানে কি করছিস? কোথায় ছিলি এতদিন? আমরা সবাই তো চিন্তায় পাগল হয়ে গিয়েছিলাম। তোর জন্য সবাই কত চিন্তা করছে জানিস? তুই এখানে কি করছিস? কি করে আসলি এখানে? জিমিন একের পর এক প্রশ্ন করতে থাকলেও তে কোনো উত্তর দিতে পারছে না, শুধু কেঁদেই চলেছে। তে কাঁদতে কাঁদতে জিমিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। এই দৃশ্য দেখে জঙ্কুক হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে সিঁড়ি থেকে নেমে তাদের সামনে এসে দাঁড়ালো। কি ব্যাপার, তোমরা দুজন দুজনকে চেনো? জঙ্কুকের প্রশ্ন শুনে তে এবং জিমিন দুজনেই একে অপরের থেকে কিছুটা সরে এলো। তে তে আমার বেস্ট ফ্রেন্ড ভাইয়া। তো তুমি তুমি ওকে কিভাবে চেনো? তাছাড়া ও এখানে কি করছে? জানো, আমরা অনেকদিন ধরে ওকে খুঁজছি। তুই কিছু বলছিস না কেন? তুই জঙ্কুক ভাইয়াকে কিভাবে চিনিস? কই, আমাকে তো কখনো বলিসনি। বলার সুযোগ হয়ে ওঠেনি তাই বলিনি তেমি। তাছাড়া এটা শুধু চেনা নয়, চেনার চেয়ে অনেক বেশি কিছু। আমার জঙ্কুক কথাটা শেষ করার আগে তার চোখ জিমিনের ক্লান্ত বিধ্বস্ত চেহারার দিকে গেল। জঙ্কুক মুহূর্তে জিমিনের হাতে থাকা আঘাতের চিহ্নগুলো লক্ষ্য করলো। জঙ্কুক জিমিনকে জিজ্ঞেস করতে যাচ্ছিল, ঠিক তখনই সদর দরজা সজোরে খুলে গেল। সুগা হন্তদন্ত হয়ে প্রায় ছুটে ঘরের ভিতরে প্রবেশ করলো। তার চোখগুলো রাগে জ্বলছে। সে মার্সেলের কাছ থেকে জিমিনের খবর পেয়ে দ্রুত ড্রাইভ করে এখানে এসেছে। সুগা ঘরে ঢুকে দেখলো জঙ্কুক অবাক হয়ে দাঁড়িয়ে আছে। জিমিনাতে তার সামনে সোফায় বসে আছে। এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে সুগার রাগ আরো বহুগুণে বেড়ে গেল। তবে সুগা জিমিনকে কিছু না বলে জঙ্কুকের দিকে তাকিয়ে বলল, জঙ্কুক একটু উপরে চল, তোর সাথে জরুরি কথা আছে এখনই। সুগার এমন অপ্রত্যাশিত আগমন এবং তার রাগী চেহারা দেখে জঙ্কুক কিছুটা অপ্রস্তুত হলো। কিন্তু সে জিমিন আর তের বন্ধুত্বের ব্যাপারটা কিছুতেই বলতে পারছিল না। তাই সে সুগাকে বলল, কিন্তু সুগা, জিমিন আর তে ওরা একে অপরকে কিভাবে চেনে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই উপরে চল, আমি সবকিছু খুলে বলছি। এখন আর কোনো প্রশ্ন করবি না, তুই আমার সাথে আয়। সুগার কণ্ঠস্বরে এত তীব্রতা ছিল যে জঙ্কুক আর কোনো প্রশ্ন করার সাহস পেল না। সে দ্রুত জিমিনের দিকে তাকালো। সে আশ্বাস দিতে চাইলো সে এখনই ফিরে আসছে। তারপর সে সুগার পিছু পিছু সিঁড়ির দিকে এগোলো। সুগা উপরে যাওয়ার আগে একবার জিমিনের দিকে শীতল দৃষ্টিতে তাকালো, যা জিমিনের বুকে আরো ভয় ঢুকিয়ে দিল। তে জিমিনের হাত চেপে ধরে বলল, জিমিন, সুগা ভাইয়া এভাবে, তাছাড়া সুগা ভাইয়া তো তোকে একা একা কোথাও যেতে দেয় না। তুই এত রাতে এখানে কি করছিস? তুই ভালো আছিস তো জিমিন? আমার কথা ছাড় দে, তুই বল তুই কেমন আছিস? তুই জঙ্কুক ভাইয়ের সাথে এখানে কি করছিস? নামজুন ভাইয়া তোকে সারা শহরে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। সে অনেক লম্বা কাহিনী জিমিন। বলতে বলতে তে চোখ মুছলো। সে নিজেকে একটু সামলে নিল। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে অনেক কষ্ট পেয়েছে। কি কাহিনীতে? আমাকে খুলে বল। তুই যে জঙ্কুক ভাইয়াকে চিনিস সেটা তো আমাকেও কখনো বলিসনি। আমি ওনাকে চিনি না জিমিন। চিনিস না? তাহলে এখানে কি করছিস তুই? সেদিন কায়ের পার্টিতে কায়ে আমাকে ড্রাগ দিয়েছিল জিমিন। ও আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিল। কি? তারপর তারপর কি হলো? কায়ে যখন আমাকে জোর করছিল ঠিক তখনই জঙ্কুক সেখানে এসে পৌঁছায়। জঙ্কুকই কায়ের হাত থেকে আমাকে বাঁচায়। কিন্তু কিন্তু ড্রাগের প্রভাবে আমি এতটাই বেহুশ ছিলাম যে জ্ঞান ফেরার আগেই আমি নিজেই জঙ্কুকের সাথে ইন্টিমেট হয়ে গিয়েছিলাম। তের কথা শুনে জিমিন বাকরুদ্ধ হয়ে গেল। জঙ্কুকের মতো একজন ভালো মানুষ এই কাজ করেছে শুনে সে স্তব্ধ। তুই এসব কি বলছিস তে? জঙ্কুক ভাইয়া তোর সাথে? না না
হতে পারে না? হ্যাঁ জিমিন, আমি যা বলছি সব সত্যি। প্রথম দিকে ওনার কোনো দোষ ছিল না। আমি ওনাকে উস্কেছিলাম। আমি নাকি জোর করে ওনার সাথে এসব করতে বলেছিলাম। আসলে আমি তখন নেশায় ঘুরেছিলাম, আর যখন নেশা কাটলো ততক্ষণে সব শেষ। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি মরে যাই। শান্ত হতে আমি শান্ত হতে পারছি না জিমিন। তারপর ভেবেছিলাম এটা জাস্ট একটা ওয়ান নাইট স্ট্যান্ড হবে, তাই জঙ্গকে কিছু না বলে আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু বেশি দিন পালিয়ে থাকতে পারিনি। জঙ্গক আমাকে খুঁজে বের করলো আর আমাকে জোর করে তুলে নিয়ে আসলো। ও আমাকে বন্দি করে রেখেছে। আমাকে কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। তাছাড়া বলেছে কিছুদিনের মধ্যে আমাকে বিয়ে করবে। তুই জানিস প্রতিদিন কয়েকবার করে ও আমার সাথে ইন্টিমেট হয়। আমি মানা করলেও শুনে না। সব কাজকর্ম বাদ দিয়ে ও আমার পিছনেই পড়ে থাকে সারাক্ষণ। আমি এখন কি করব জিমিন? জিমিন তের এই ভয়াবহ ঘটনা শুনে বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দুটো স্থির হয়ে গেল। তের গল্পটা তার নিজের গল্পের মতোই করুন। আমি বিশ্বাস করতে পারছি না। আমরা দুজনেই তাহলে দুজনেই মানে কি বলতে চাইছিস জিমিন? আমারও একই অবস্থাতে। তোর অবস্থা একই মানে? সুগা ভাইয়া তো তোকে ভালোবাসে, আর তুইও ওনাকে ভালোবাসিস। হ্যাঁ, উনি একটু পসেসিভ, ওনার স্বভাবটা এরকম। কিন্তু উনি তো তোর সাথে কখনো ইন্টিমেট হতে চায়নি, তাই না? উনি তোকে ভালোবাসেন। মিথ্যে, সব মিথ্যে দে। সুগা আমায় ভালোবাসে না, ও একজন মাফিয়া। জিমিন, হ্যাঁ তুই তো জানিস আমার বাবা মাফিয়াদের হাতে মারা যান। বাবার মৃত্যুর পর মা আমাকে নিয়ে খুব কষ্টে ছিলেন। তারপর মা দ্বিতীয় বিয়ে করলেন, কিন্তু সেই বিয়ে আমাদের জন্য অভিশাপ হয়ে এলো। আমার সৎ বাবা একটা জানোয়ার ছিল। সে মাতাল হয়ে প্রায়ই মাকে মারত, আর একসময় টাকার জন্য আমাকেও ক্লাবে বিক্রি করে দিয়েছিল। তুই এসব কি বলছিস জিমিন? যা বলছি ঠিকই বলছি। ক্লাবে যখন প্রথম দিন আমাকে খারাপ কাজ করতে বাধ্য করা হচ্ছিল, তখন সেখানে সুগা ছিল, আর আমি সুগার কাছে হেল্প চেয়েছিলাম। তখন সুগা মোটা অঙ্কের টাকা দিয়ে আমাকে ক্লাব থেকে কিনে এনেছিল। তারপর থেকেই আমি সুগার বাসায় থাকতাম। আমার পরিবার বলতে কেউ নেই, একমাত্র সুগাই আমার ভরসার জায়গা ছিল। আমি ভেবেছিলাম ও আমাকে ভালোবেসে সবকিছু করছে, কিন্তু আসলে সুগা আমাকে তার ব্যক্তিগত সম্পত্তি মনে করে। ও বলেছে আমি নাকি ওর রক্ষিতা। বলেছে তার কাছ থেকে মুক্তি পেতে আমাকে তার টাকা ফেরত দিতে হবে। শুধু টাকা দিলেই হবে না, তার চাহিদাও পূরণ করতে হবে। তুই জানিস এইমাত্র কিছুক্ষণ আগে ও আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সাথে জোর করে সেক্স করেছে। অনেক মানা করেছিলাম, অনেক অনুরোধ করেছিলাম, ও আমার কোনো কথাই শুনেনি। জানোয়ারের মতো আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল। চুপ কর জিমিন। এতদিন ধরে যাকে ভালোবাসতাম তার এই মুখোশ দেখে আমি সহ্য করতে পারিনি। আমি এই অবস্থা থেকে মুক্তি পেতে চাই, তাই জঙ্কক ভাইয়ের কাছে এসেছিলাম, যাতে ওনার কাছ থেকে ধার নিয়ে সুগার ঋণ শোধ করতে পারি। কিন্তু এখন দেখছি জঙ্কক ভাইয়াও, সুগা যদি একজন মাফিয়া হয় তাহলে জঙ্কক ভাইয়াও নিশ্চয়ই একজন মাফিয়া। অন্যদিকে জঙ্ককের স্টাডি রুমে। সুগা, এবার আমাকে সবটা খুলে বল। জিমিন আর তে ওরা দুজনকে চেনে কি করে? জিমিনকে দেখে তে ওভাবে কেঁদে উঠলো কেন? কারণ তারা দুজন বেস্ট ফ্রেন্ড, খুব ঘনিষ্ঠ। কি বলছিস? এত বড় একটা কাকতালীয় ঘটনা? আমার বিশ্বাসই হচ্ছে না। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় জঙ্কক, এটা সত্যি। আর সে কারণে সেদিন আমি তেকে তোর কাছ থেকে পালাতে সাহায্য করেছিলাম। আমি জানতাম তে জিমিনের বন্ধু, তাই তাকে কষ্ট দিতে চাইনি। বাহ, আমরা দুজন বন্ধু তাহলে দুই বান্ধবীর প্রেমে পড়লাম, কি চমৎকার। আমার তো এটাকে ক্লাইম্যাক্স মনে হচ্ছে। এটা কোনো ক্লাইম্যাক্স নয় জঙ্কক, এটা আমার জীবনের সবচেয়ে বিভীষিকাময় ঘটনা। মানে কি বলতে চাইছিস? তুই জানলে খুশি হবি, জিমিন আমাকে ভালোবাসে না, সে আমার কাছ থেকে পালাতে চায়। হাউ ফানি। জিমিন তোকে ভালোবাসে না এটাও আমাকে বিশ্বাস করতে হবে? তুই ঠিকই বলেছিলি জঙ্কক। জিমিন যদি আমার আসল পরিচয়টা জানতে পারে তাহলে ওকে সামলানো কঠিন হবে, আর সেটাই হয়েছে। আজ যখন নামজুনের গ্যাং তোর বাসায় অ্যাটাক করেছিল তখন জিমিন আমাকে গোলাগুলি করতে দেখেছে, আর সেই মুহূর্তেও জানতে পেরেছে আমি একজন মাফিয়া। আর তারপর থেকেই সমস্যা শুরু। ও এখন প্রতিটা মুহূর্তে আমার কাছ থেকে পালাতে চাইছে।
তার মানে আমাদের দুজনের পজিশনই সেম। তেও আমাকে ভালো চোখে দেখে না, সারাক্ষণ পালিয়ে থাকার চেষ্টা করে। আর এখন জিমিনও যুগ হলো। তা জিমিন হঠাৎ আমার বাসায় কি মনে করে? জিমিন তোর কাছে নালিশ করতে এসেছে। নালিশ? কিসের নালিশ? আমি কিছুক্ষণ আগে জিমিনের ইচ্ছার বিরুদ্ধে, বলতে পারিস জোর করে, ওর সাথে সেক্স করেছি। কি কি বললি? তুই আমার সামনে দাঁড়িয়ে বলছিস তুই জিমিনকে রেপ করেছিস? তুই ভালো করেই জানিস আমি জিমিনকে নিজের বোনের মতো আদর করি, আর তুই আমার সামনে এই কথাটা বলার সাহস পাচ্ছিস? শান্ত হ। একই কাজ তুইও তের সাথে করেছিস। যদিও তোর রিয়াক্ট করাটা যুক্তিসঙ্গত, কিন্তু তুইও তের সাথে একই কাজ করেছিস। যাই হোক, এখন এসব কথা ছাড়। তুই জিমিনের সাথে এটা কি করে করতে পারলি? আমি সেজন্যই দেখছিলাম ওর হাতে ব্যথা, তাছাড়া ওর চেহারার অবস্থা কি। তুই এটা কি করে করলি সুগা? আমাকে জ্ঞান দিতে আসিস না সুগা। রাগ করে লাভ নেই, শান্ত হ। আমি জানি তুই কি ভাবছিস। জিমিনকে ভোগ করার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। যদি ওকে ভোগ করার হতো তাহলে 2 বছর অপেক্ষা করতাম না। ও 2 বছর ধরে আমার বাসায়, আমার বিছানায় আমার সাথে ঘুমায়। আমি কিছুই করিনি, কিন্তু আজকে বাধ্য হয়েছি। এটা না করলেও পালিয়ে যেত। এখন অন্তত নিজের সম্মানের কথা ভেবে হলেও আমার সাথে থাকবে। আমি জিমিনকে ছাড়া থাকতে পারবো না জঙ্কুক, তাই যে করেই হোক, যে কোনো মূল্যে ওকে আমার কাছে রাখতেই হবে। তার জন্য যদি আমাকে জানোয়ার হতে হয়, আমি হতে রাজি আছি। আমি ভাবতে পারছি না সুগা। আমি জানি এটা ভুল, সেটা আমার ক্ষেত্রেও যেমন ভুল, তোর ক্ষেত্রেও ভুল, কিন্তু তুইও একই কাজটা করছিস যাতে তে তোর সাথে থেকে যায়, আর আমিও আমারটা করছি। আমাদের কারোরই এর বিকল্প কোনো রাস্তা খোলা নেই। যাই হোক, আমি যেটা বলতে এসেছি, জিমিন এখন তোর কাছে সাহায্য চাইবে। আমি জানি তোরও সাহায্য করতে ইচ্ছে করবে, কারণ তুই জিমিনকে অনেক ভালোবাসিস, কিন্তু তুই সেটা করবি না, কারণ আমি তোর মতো স্মার্ট নই। জিমিন পালিয়ে গেলে ওকে আমি খুঁজে বের করতে পারবো না। আমি ওকে কোনো কিছুর ভয় দেখিয়ে আমার কাছে আটকে রাখতে পারবো না, কারণ ওর কোনো পরিবার নেই, কোনো পিছুটান নেই। আমি ওকে পরিবারের ভয় দেখিয়ে আমার কাছে আটকে রাখতে পারবো না। ও পালিয়ে গেলে আমি বাঁচবো না জঙ্কুক, আমি মরে যাব। যদি তুই আমার মৃত্যু মেনে নিতে পারিস তবে জিমিনকে সাহায্য করিস, তার আগে নয়। সুগার কথা শুনে জঙ্কুকের রাগ কিছুটা কমলেও জিমিনের প্রতি তার সহানুভূতির জন্ম হলো। তাদের কথা বলার মাঝখানেই জিমিনের কান্নার শব্দ ভেসে আসলো। জিমিনের কান্না শুনে সুগার আর জঙ্কুক দ্রুত নিচে নামতে শুরু করলো। নিচে নামতেই দেখলো জিমিন সোফায় বসে ফুফাচ্ছে, আর তে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। সুগা ঘরে প্রবেশ করে তের দিকে এক ঝলক তাকিয়ে সরাসরি জিমিনের দিকে তাকালো, আর কর্কশ গলায় বলল, বাসায় চলো জিমিন, এক্ষুনি। আর কোনো কথা বলবে না। তুমি আমার হুকুম ছাড়া বাড়ি থেকে এক পাও নড়বে না, কথাটা মাথায় ঢুকিয়ে নাও। সুগার এই আদেশ শুনে জিমিন কেঁপে উঠল। ঠিক তখনই জঙ্কুক এগিয়ে এলো। জঙ্কুক লজ্জা এবং অসহায়তা নিয়ে জিমিনের দিকে তাকিয়ে বলল, জিমিন, আমি জানি তুমি আমার কাছে কেন এসেছো, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি এই ব্যাপারে তোমাকে কোনো হেল্প করতে পারবো না। সুগা আমার ভাই, আর আমারও কিছু বাধ্যবাধকতা আছে। আমি দুঃখিত জিমিন, আমাকে তুমি ক্ষমা করে দিও। জঙ্কুকের এই কথা শুনে জিমিনের শেষ আশাটুকু ভেঙে গেল। সে চোখ বন্ধ করে নিজেকে প্রস্তুত করলো। সুগা এবার জিমিনের দিকে এগিয়ে গিয়ে তার হাত ধরে টেনে তুলতে চাইলো। চলো জিমিন। সুগা যখন জিমিনকে জোর করে টেনে নিয়ে যেতে উদ্যত হলো, ঠিক তখনই তে ক্ষিপ্র গতিতে সুগার দিকে এগিয়ে এলো। সুগা ভাইয়া, তুমি জিমিনের সাথে এটা করতে পারো না। তে প্লিজ আমাদের মাঝে এসো না, এই ব্যাপারে আমি আসলে কারোর কোনো কথাই শুনতে পারবো না।